না না, আমি যাব না, আমি কিছু করিনি। না 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 না। স্ট্রেঞ্জ, একটা মানুষ সেভাবে উধাও কি করে হয়ে যায়? দরজা জানলা সবই তো বন্ধ। আচ্ছা পোদ্দার, সৌমেনবাবু ঠিক কি কাজ করতেন? স্যার স্যার, এই একটা ডায়েরি আর একটা পুরনো বই পেয়েছি। কই দেখি। ডায়েরিটা তো সৌমেনবাবুর পার্সোনাল ডায়েরি বলে মনে হচ্ছে। হ্যাঁ স্যার, তাই তো লেখা দেখলাম। আচ্ছা গুপ্ত, তুমি আর পোদ্দার সার্চ চালিয়ে যাও, কিছু পেলে আমাকে ফোনে জানাবে। আর আমি এই বইটা আর ডায়েরিটা নিয়ে গেলাম। ওকে স্যার। আজ আপনি শুনবেন রবার্ট ব্লচের লেখা গল্প অভিশপ্ত পুঁথি। রহস্যময় আতঙ্কঘন কাহিনীর রচনার ক্ষেত্রে এইচপি লাভক্রাফট একজন স্মরণীয় এবং বিখ্যাত নাম। রবার্ট ব্লচ হলেন পুরনো লাভক্রাফট গোষ্ঠীর শেষ লেখক। শুরু হচ্ছে আজকের গল্প অভিশপ্ত পুঁথি। সারা ঘর থেকে এই দুটো জিনিস ছাড়া তোর কিছুই পাওয়া গেল না। ঠিক আছে, ডায়েরিটা পড়ে দেখা যাক, কিছু তো পাওয়া যাবেই যাবে। ছেলেবেলা থেকে বই পড়বার দিকে ছেলেবেলা থেকেই বই পড়বার দিকে আমার খুব ঝোঁক। সব রকমের বই পড়তাম, কিন্তু কোনো রহস্য কাহিনী যদি আমার হাতে আসতো তবে তা পড়তে গিয়ে আমি নাওয়া খাওয়া ভুলে যেতাম। দেশি বিদেশি বহু লেখকের রহস্য কাহিনীর সঙ্গে আমার কলেজ জীবনের গোড়াতেই পরিচয় হয়েছিল। তাই চাকুরি জীবনে ঢুকেও ছোটবেলার অভ্যাস আমি ছাড়তে পারলাম না। বই পড়ার সঙ্গে সঙ্গে আমি নিজের রহস্য কাহিনীও লিখতে শুরু করলাম। তাই প্রায় রোজই কলেজ স্ট্রিটের দিকে একবার ঢুনা মেরে এলে সন্ধ্যাটা আমার ঠিক জমতো না। কলেজ স্ট্রিটের ফুটপাতে এক আজব জায়গা, নানা ধরনের দুষ্প্রাপ্য পুরানো বই সেখানে কিনতে পাওয়া যায়। তাই নতুন ধরনের কোনো বই পেলেই আমি তা সংগ্রহ করে রাখতাম আমার নিজের ব্যক্তিগত পাঠাগারে। আগেই বললাম, আমি লিখতে শুরু করলাম। ধীরে ধীরে নিজেকে গুটিয়ে আনলাম লেখাপড়ার জগতে। এক ঘর বই আর টেবিলের ওপর এক রাশ পাণ্ডুলিপি, এই আমার নিজস্ব জগৎ হয়ে উঠল। লেখার বিষয়বস্তুর জন্য আমাকে খুব একটা ভাবতে হতো না। অনেক অলৌকিক আর রহস্য কোনো কাহিনী আমার মনের গহনে আসর জমিয়েছিল। মনের কারাগার থেকে আমি কাহিনীগুলোকে মুক্তি দিতাম ছাপার হরফে। আমার লেখা অলৌকিক গল্পের একখানা সংকলনও আমি বের করলাম। তবে বইখানা বাজারে চলল না। ঠিক যেমন করে কাহিনীগুলো আমি ভেবেছিলাম, ঠিক তেমন করে কাহিনীগুলোকে ভাষায় রূপ দিতে পারলাম না। সমালোচনা হলো অর্থহীন বাতুলের প্রলাপ বলে। বুঝলাম লেখার ভঙ্গি পাল্টাতে না পারলে আমার লেখার সমাদর কোনো কালেই হবে না। ভাব, ভঙ্গি, ভাষা, আঙ্গিক এই নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষাও শুরু করলাম। প্রথম বইখানা বেরোনোর 1 বছর পরে আমার দ্বিতীয় বইখানাও প্রকাশিত হলো। যাক, আমার 1 বছরের পরিশ্রম বৃথা যায়নি। দ্বিতীয় বইখানা বাজারে বেশ সমাদর পেল। উৎসাহিত হয়ে পরবর্তী 1 বছরের মধ্যে আমি আরো 3খানা বই লিখে ফেললাম। 3খানা বই বাজারে ভালোই বিক্রি হলো।
বুঝলাম আমার ভবিষ্যৎ উজ্জ্বল। চারখানা বই থেকে বেশ কিছু আয়ও হলো, আর সেই টাকা দিয়ে নতুন পুরনো এক রাশ বইপত্র কিনে আমি আমার ছোট্ট ঘরখানাকে ভরিয়ে ফেললাম। এরপর থেকে প্রতি বছরই আমার 3-4খানা উপন্যাস বাজারে বেরোতে লাগলো। লেখক হিসেবে আমি যথেষ্টই প্রতিষ্ঠা পেলাম, কিন্তু আমার মন ভরল না। আমি চাইলাম সত্যিকারের এমন একখানা অলৌকিক উপন্যাস লিখতে, যার উপাদান বাস্তব থেকে নেওয়া। বিভিন্ন পত্রপত্রিকায় আমি লেখা পাঠাতে লাগলাম ঠিকই, কিন্তু মনে হলো সেগুলো নিতান্তই গতানুগতিক রচনা। আমি সাহিত্যিক নই, শুধুমাত্র লেখক হয়ে রয়ে গেলাম। বাস্তব জীবন থেকে নেওয়া কাহিনীর উপর অলৌকিক রস সিন্ধন করে আমি কি কালজয়ী সাহিত্য সৃষ্টি করতে পারবো? গতানুগতিক ভৌতিক কাহিনীর একটা নিজস্ব ভঙ্গি আছে, আর আমার ধারণা হলো এই ভঙ্গির বন্ধন থেকে নতুন কিছু সৃষ্টি করা যাবে না। আমাকে নতুন বিষয়বস্তু খুঁজতে হবে, নতুন বিষয়বস্তুকে নতুন ভঙ্গিমায় প্রকাশ করতে হবে। কিন্তু কোথায় পাবো নতুন বিষয়? এই তন্ত্র ওই তন্ত্র, তন্ত্র করে কলকাতাটা একেবারে গেল। আরে সেটাই তো রবীন্দ্র, কলকাতার চারিদিকে দেখো না, পুরো একেবারে দেওয়ালে দেওয়ালে পোস্টারে ভর্তি করে দেবে। হ্যাঁ তাই তো, তন্ত্র সাহিত্য। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কথাটা কানে আসায় মাথায় বিদ্যুৎ খেলে গেল। তন্ত্রের ভিতর হয়তো আমি নতুন ধরনের কাহিনী লেখবার উপাদান খুঁজে পাবো। তন্ত্র সাহিত্যের উপর পড়াশোনা করবার জন্য ন্যাশনাল লাইব্রেরিতে যাতায়াত শুরু করলাম। কলেজ স্ট্রিটের বইপাড়ায় ঘোরা কমে গেল, কিন্তু একেবারে বন্ধ হলো না। ন্যাশনাল লাইব্রেরিতেই একদিন আলাপ হয়ে গেল নরোত্তম বিশ্বাসের সঙ্গে। একেবারে আশ্চর্য যোগাযোগ। আমারই মতন নরোত্তম বিশ্বাস পড়াশোনা করছিলেন তন্ত্রশাস্ত্র নিয়ে। তার উদ্দেশ্য তন্ত্রের উপর থিসিস লেখা। ভদ্রলোকের বয়স 45 থেকে 50-এর মধ্যে, মেধিন রিজু সরল দেহ, কানের পাশের চুল ঈষৎ ধূসর হয়ে এসেছে। প্রাথমিক আলাপ পরিচয়ের পরে ভদ্রলোক একদিন আমায় চা খাবার নিমন্ত্রণ করলেন। ঠিক হলো সামনের রবিবার আমি তার বাড়ি যাব। রবিবার সকাল 7টার মধ্যে আমি নরোত্তম বাবুর বাড়িতে পৌঁছে গেলাম। স্বামী স্ত্রীর সংসার, বেশ সুখী পরিবার। সন্তান সন্ততির মধ্যে একটি মেয়ে, তার আবার বছরখানেক হলো বিয়ে হয়ে গিয়েছে। মোট কথায় একেবারে গোছানো পরিবার। চা খাওয়া শেষ হতে আমি আর নরোত্তম বাবু দুজনে দুটো সিগারেট ধরালাম। আচ্ছা সৌমেন বাবু, তন্ত্র সম্পর্কে আপনি কৌতূহলী হলেন কেন? আপনারও কি তন্ত্রের ওপর রিসার্চ করবার ইচ্ছা আছে? না, ঠিক রিসার্চ নয়, তন্ত্র থেকে আমি আমার গল্প লেখবার উপাদান খুঁজছি। ও দেখুন নরোত্তম বাবু, এ সম্পর্কে আমি আপনার কাছ থেকে একটু সাহায্য চাই। কি রকমের সাহায্য? আপনি তো অনেক দিন ধরেই তন্ত্রশাস্ত্রের উপর পড়াশোনা করছেন শুনলাম। তা কাজেই আপনি বলতে পারেন কি কি বই বা পুঁথি পড়লে আমি উপকৃত হব। আর তাছাড়া আপনার ব্যক্তিগত পাঠাগারে নিশ্চয়ই অনেক পুঁথিপত্র আছে, সেগুলো যদি আমি একটু পাই, মানে আমার একটু উপকার হতো আর কি। দেখুন, আমার দিক থেকে যতটুকু সাহায্য করা সম্ভব তা নিশ্চয়ই করব। তবে ব্যাপার কি জানেন, তান্ত্রিক পুঁথিপত্র নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করা বিপজ্জনক। এমন অনেক পুঁথি আছে যার মধ্যে সম্মোহন, মারণ, উচাটন, সব সাধনা, সব জাগরণ ইত্যাদি তান্ত্রিক প্রক্রিয়ার কথা বিশদভাবে আলোচিত হয়েছে। এইসব পুঁথি নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করলে কিংবা বাস্তবে এসব কাজ করতে গেলে অনেক বিপদ ঘটতে পারে।
সে ঠিক আছে, কিন্তু আমি তো কেবল আমার গল্পের উপাদান সংগ্রহ করব। বেশ, আমি আপনাকে একটা বইয়ের তালিকা তৈরি করে দিচ্ছি। এই বইগুলো থেকেই আপনি অলৌকিক এবং অতিপ্রাকৃত গল্প লেখবার উপাদান পেয়ে যাবেন। তালিকার কিছু কিছু পুঁথি আমার ব্যক্তিগত পাঠাগারেই আছে, বাকিগুলো আপনাকে সংগ্রহ করে নিতে হবে। নরোত্তমবাবুর কাছ থেকে বিদায় নিলাম। এরপর থেকে শুরু হলো আমার বই সংগ্রহ করার অভিযান। নতুন পুরনো সব রকম বইয়ের দোকানেই আমি ঘোরাঘুরি করলাম, কিন্তু নরোত্তমবাবুর দেয়া তালিকার সব কটা বই আমি সংগ্রহ করতে পারলাম না। ঘুরতে ঘুরতে একদিন ছেদিলালের পুরনো বইয়ের দোকানে হাজির হলাম। ছেদিলাল আমায় সাদর অভ্যর্থনা জানালো। আরে বাবু, আসুন আসুন, আপনার পছন্দ মাফিক অনেক বিলিতি কিতাব এসে গেছে। ছেদিলাল হয়তো জানে না যে আমার পছন্দটা পাল্টে গিয়েছে। দেখুন বাবু, দেখুন কিতাব দেখুন, তারপর পছন্দ মাফিক নিয়ে যান। বইয়ের আলমারিগুলোর উপর চোখ বোলাতে লাগলাম। হঠাৎ আলমারির একটা জায়গায় এসে আমার দৃষ্টি থমকে গেল। দুখানা মোটা ডাক্তারি বইয়ের মাঝখানে একখানা পুরনো পুঁথি ধরনের বই দেখা যাচ্ছে। সাবধানে আলমারি থেকে বইখানা বের করলাম। পুরনো আমলের তুলোর কাগজে কাঠের হরপে ছাপা একখানা পুঁথি, মহাপিশাচ তন্ত্রম। আনন্দে আমার নাচতে ইচ্ছা করলো। কোন রকমে মনের ভাব গোপন করে ছেদিলালকে জিজ্ঞাসা করলাম, আরে এই পুঁথি তুমি কোথায় পেলে? কি জানি বাবু, মাসখানেক হলো কিতাবখানা ওখানেই আছে, কোনো পুরনো লটের সঙ্গে এসে গিয়ে থাকবে হয়তো। বইখানা যে কি ধরনের ছেদিলালের সেই সম্বন্ধে কোনো ধারণাই নেই। 10 টাকা দিয়ে পুরানো বইখানা কিনে ফেললাম। ছেদিলাল ভাবতেই পারেনি যে একখানা ছেঁড়া পুরানো পুঁথির বদলে সে 10 টাকা পেয়ে যাবে। খবরের কাগজ দিয়ে ভালো করে মুড়ে ছেদিলাল বইখানা আমার হাতে তুলে দিল। বইখানা নিয়ে তাড়াতাড়ি রাস্তায় নেমে এলাম। মনে আমার দারুণ উত্তেজনা, কি আশ্চর্য আবিষ্কার! বইখানার নাম আমার কাছে মোটেই অপরিচিত নয়। এটার লেখক হচ্ছেন স্বামী বজ্র ভৈরবানন্দ, সেকালের একজন বিখ্যাত তান্ত্রিক সাধক। বজ্র ভৈরবানন্দ সম্পর্কে নানা কাহিনী আর কিংবদন্তি লোকের মুখে মুখে প্রচলিত। শোনা যায় তিনি নাকি 200 বছর বেঁচে ছিলেন। বীরভূম জেলার কঙ্কালীতলার মহাশ্মশান তার সাধন পীঠ ছিল। মন্ত্রের আকর্ষণে তিনি নাকি জীবিত আর মৃত লোকের মাঝামাঝি অস্পষ্ট কুহেলি ঘেরা জগতের বাসিন্দাদের পৃথিবীর মাটিতে নামিয়ে আনতে পারতেন। ভূত, প্রেত, পিশাচ সবই নাকি ছিল তার আজ্ঞাবহ। স্থানীয় লোকেরা যতদূর সম্ভব ভৈরবানন্দকে এড়িয়ে চলত। সিপাহী বিদ্রোহে জড়িত এই অভিযোগে ইংরেজরা তাকে ফাঁসি দিয়েছিল, কিন্তু লোকের ধারণা প্রতি অমাবস্যার রাতে বজ্র ভৈরবানন্দের বিদেহী আত্মা নাকি কঙ্কালীতলার মহাশ্মশানে ফিরে আসে। ফাঁসির আগে তাকে অন্ধকূপের মতো একখানা ঘরে আটকে রাখা হয়েছিল। এই ঘরে বসেই তিনি লিখেছিলেন মহাপিশাচ তন্ত্রের এই পুঁথি। প্রহরীদের সতর্ক দৃষ্টি এড়িয়ে কেমন করে এই পুঁথি বাইরে বেরিয়ে এসেছিল সেটা একটা রহস্য। ভৈরবানন্দের মৃত্যুর 1 বছর পরে এই পুঁথি ছাপিয়ে বের হলো। বেরোবার সঙ্গে সঙ্গেই পুঁথিখানা নিষিদ্ধ বলে ঘোষণা করা হলো এবং সরকার সবকটা কপি বাজেয়াপ্ত করলেন। কিন্তু কেমন করে জানি না কয়েকখানা কপি সরকারি ঘোষণার আগেই কোনো কোনো লোকের হাতে এসে গিয়েছিল, আর সেই সবগুলো সরকার এখনো উদ্ধার করতে পারেনি।
এই হলো মহাপিশাচ তন্ত্রমের সংক্ষিপ্ত ইতিহাস। বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেল। হাত মুখ ধুয়ে চা খাবার খেয়ে নিলাম। তারপর লাইব্রেরি ঘরে গিয়ে বসলাম পুঁথিখানা নিয়ে। কিন্তু কয়েক পাতা উল্টেই বুঝলাম এই পুঁথির পাঠোদ্ধার করা আমার দুঃসাধ্য। প্রথমত পুঁথির ভাষা সংস্কৃত। সংস্কৃত ভাষায় আমার যে জ্ঞান আছে তাতে এই পুঁথি পাঠোদ্ধার করা চলে না। দ্বিতীয়ত পুঁথির অনেক জায়গায় সাংকেতিক অক্ষর ব্যবহার করা হয়েছে। এই সংকেতগুলোর মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারলাম না। এমন একখানা বই হাতে পেয়েও আমি পড়তে পারছি না। ভাবুন দেখি আমার অবস্থাটা কেমন। একবার ভাবলাম কোনো সংস্কৃত জানা পণ্ডিতের সাহায্য নিই, কিন্তু না, একবার বাইরে জানাজানি হয়ে গেলে একটা হইচই পড়ে যাবে। তাহলে উপায়? বিরাট এক রহস্যঘন জগতের বন্ধ দরজা আমার সামনে, আর আমার দুর্ভাগ্য দরজা খুলবার চাবিকাঠি আমার কাছে নেই। আচ্ছা, নরোত্তম বিশ্বাসের কাছে পুঁথিখানা নিয়ে গেলে কেমন হয়? হ্যাঁ, তাই তো, ঠিক করলাম নরোত্তম বাবুর কাছেই যাব। রবিবার সকালে পুঁথিখানা সঙ্গে করে নিয়ে হাজির হলাম। আরে আসুন আসুন সৌমেন বাবু, সব খবর ভালো তো? আগে হ্যাঁ, একটা কাজে আপনার কাছে এলাম। ওসব কাজ টাজের কথা পরে হবে, আগে বসুন তো, চাটা খান। চা পান আনতে আমরা দুজন গিয়ে বসলাম নরোত্তম বাবুর পড়বার ঘরে। কোনো কথা গোপন না করে পুঁথিখানা সম্পর্কে সব কথা আমি তাকে খুলে বললাম। তো পুঁথিখানা নিয়ে আপনি করতেটা কি চান? সেটাই তো ভাবছি, তবে আপাতত পুঁথিখানার বিষয়বস্তু আমি বুঝতে চাই। বিষয়বস্তু বুঝতে পারলেই পুঁথিখানার ভেতর থেকে আমি আমার গল্পের উপাদান পেয়ে যাব। সৌমেনবাবু, আপনাকে আগেই বলেছি, এই ধরনের পুরনো তান্ত্রিক পুঁথি নিয়ে বেশি নাড়াচাড়া করা বিপজ্জনক। কে জানে এই পুঁথির ভেতরে কী সাংঘাতিক সাধন পদ্ধতি রয়েছে। পুঁথির বিষয়বস্তু নিয়ে ঘাঁটাঘাঁটি করলে আমাদের জীবনে অকল্যাণ ঘটতে পারে। আপনি কি এইসব কুসংস্কারে বিশ্বাস করেন? এটা কুসংস্কার কিনা জানি না, তবে আমার মনে হয় আমাদের মতো সাধারণ মানুষের বোধহয় সব ব্যাপারে মাথা না ঘামানোই ভালো। তান্ত্রিক পুঁথি নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে অনেক অশিক্ষিত লোকের জীবনে যে নানা রকম বিপদ ঘটেছে সে খবর নিশ্চয়ই আপনার একেবারে অজানা নয়। তাছাড়া পুঁথিখানার নাম দেখেই মনে হচ্ছে এটা একটা নিচু স্তরের তন্ত্র। এ পুঁথিকে গঙ্গায় বিসর্জন দেওয়াই ভালো সৌমেনবাবু। দেখুন, পুঁথিটা নিয়ে কি করব সে তো পরের কথা, আগে দেখাই যাক না এর ভেতরে কি আছে। আমি পুঁথিখানার পাতা উল্টাতে শুরু করলাম। অগত্যা নরোত্তম বিশ্বাসও ঝুঁকে পড়লেন পুঁথিখানার উপর। মিনিট 15 ভিতরেই নরোত্তম বিশ্বাসের প্রথম পরিচ্ছেদ পড়া হয়ে গেল। না সৌমেনবাবু, পুঁথিখানার ভেতরে উল্লেখযোগ্য কিছুই তো দেখতে পাচ্ছি না। এ একখানা গতানুগতিক তান্ত্রিক পুঁথি, নতুন কিছু নেই। আচ্ছা দেখি দ্বিতীয় পরিচ্ছদে কি আছে। নরোত্তমবাবু আবার পাতা উল্টাতে শুরু করলেন। আমি আনমনে তাকিয়ে রইলাম বাইরের দিকে। হঠাৎ নরোত্তমবাবুর দিকে দৃষ্টি পড়তে আমি চমকে উঠলাম। গভীর আগ্রহ আর কৌতূহল নিয়ে নরোত্তমবাবু ঝুঁকে পড়েছেন পুঁথিখানার উপর। তার চোখ দুটো জল জল করছে। উনি পুঁথিখানা পড়ছেন, কখনো মনে মনে, কখনো সাপের মতো হিসির স্বরে, আবার কখনো জোরে জোরে।
ঘরের ভিতর আমার অস্তিত্বের কথা উনি যেন একেবারেই ভুলে গেছেন। আচম্বিতে পুঁথির পাতা থেকে চোখ তুলে নরোত্তমবাবু আমার দিকে তাকালেন। একটা চাপা উত্তেজনায় তার সারা শরীর থরথর করে কাঁপছে। আপনি কি জানেন বজ্র ভৈরবানন্দ সম্পর্কে কিংবদন্তি আছে? তিনি নাকি মন্ত্রের আকর্ষণে জীবিত আর মৃত লোকের মাঝামাঝি অস্পষ্ট কুহেলি ঘেরা জগতের বাসিন্দাদের মাটির পৃথিবীতে নামিয়ে আনতে পারতেন। ভূত প্রেত পিশাচ সবাই নাকি ছিল তার আজ্ঞাবহ। হ্যাঁ জানি, কিন্তু এ কথা কেন জিজ্ঞাসা করছেন? এই দেখুন, পুঁথির ভেতরে রয়েছে মহাপিশাচ বাহনের মন্ত্র। পুঁথির বক্তব্য অনুসারে কৃষ্ণা ত্রয়োদশীর রাতে মহাশ্মশানে বসে 1,00,000 বার মন্ত্র জপ করলেই মহাপিশাচ সাধকের সামনে আবির্ভূত হয়ে তাকে অভীষ্ট ফল দান করেন। তাতে আমাদের কি? সৌমেনবাবু, আমি একবার পরীক্ষা করে দেখতে চাই এই পুঁথির বক্তব্য কতদূর সত্য। আসছে কৃষ্ণা ত্রয়োদশীর এখনো 1 সপ্তাহ বাকি আছে। আমি আগামী কৃষ্ণা ত্রয়োদশীতে কঙ্কালীতলার শ্মশানে যেতে চাই। আপনি ইচ্ছে করলে আমার সঙ্গী হতে পারেন। হ্যাঁ, কিন্তু আর কোনো কিন্তু নয় সৌমেনবাবু, মন্ত্র পরীক্ষা করবার এমন সুবর্ণ সুযোগ আমি ছাড়তে চাই না। পুরুলিয়া স্টেশনে নামতেই একটা পাগল গোছের লোককে দেখতে পেলাম। আমাদের সামনে এগিয়ে এসে বলল, চলে যা, চলে যা, তোরা তন্ত্র সাধনা করবি, তোরা সবাই মরবি, 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 তোরা সবাই মরবি, তোরা সবাই মরবি। সৌমেনবাবু, আর দেরি করে কি লাভ? এবার আমাদের কাজ শুরু করা যাক। আমার জীবনে সে এক দারুণ আতঙ্ক ঘন রাত্রি। মহাপিশাচ তন্ত্রের পুঁথি নিয়ে আমি আর নরোত্তম বিশ্বাস কঙ্কালীতলার শ্মশানে এসে পৌঁছেছি। কৃষ্ণা ত্রয়োদশীর রাত। মাথার ওপরে তারা জ্বলা আকাশ, কিন্তু তারার আলো শ্মশানের অন্ধকার দূর করতে পারেনি। চুপসি বটগাছগুলো এক একটা অন্ধকারের জগৎ তৈরি করে দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারের ভিতরে তাল আর নারকেল গাছগুলোকে মনে হচ্ছে এক একটা অতিকায় প্রেত। দূরের বটগাছের মাথায় একটা রাত জাগা পাখি তীক্ষ্ণ স্বরে ডেকে উঠল। একটা শকুনের বাচ্চা কোকিয়ে উঠল তাল গাছের মাথায়। দুজনে এগিয়ে গেলাম শ্মশানের একটা কোণের দিকে। চারপাশে গণ্ডি কেটে নরোত্তমবাবু তার আসন তৈরি করলেন। আমি বসে রইলাম গণ্ডির বাইরে। পুঁথিখানা হাতে নিয়ে নরোত্তমবাবু আসনে বসলেন। তারপর শুরু করলেন তার জপ। মহাপিশাচ ইহা গচ্ছ, ইহা গচ্ছ, ইহা তিষ্ঠ, ইহা তিষ্ঠ, ওং গজে ইহা দিবা, ওং ব্রিং ব্রিং ওং ভাদেয়া দূরি গুর মহাদস্কৃতি ভারং। কতক্ষণ এইরকম জপ চললো ঠিক বলতে পারবো না, কিন্তু হঠাৎ একটা সময় একটা অনুভূতি আমায় চেপে বসলো। আমার মনে হতে লাগলো নরোত্তম বিশ্বাসের মন্ত্র তরঙ্গ যেন কুণ্ডলী পাখি আকাশের দিকে উঠে যাচ্ছে। নক্ষত্রলোকের মধ্য দিয়ে পথ করে মন্ত্র যেন যাচ্ছে একেবারে শ্রোতার কানে। সেই শ্রোতাকে মন্ত্রের আকর্ষণে পৃথিবীতে নেমে আসতেই হবে। এ কি আমার আচ্ছন্ন মনের কল্পনা? দূরে আকাশের কোণে মরা হলুদ রঙের এক ফালি চাঁদ উঠল।
চাঁদের আলো বিস্তীর্ণ শ্মশান ভূমির ওপর এক ভয়ঙ্কর আলো আঁধারি পরিবেশ সৃষ্টি করল। আচম্বিতে তালগাছ আর ঝুপসি বটগাছের ডালপালা কাঁপিয়ে শোঁ শোঁ করে ঠান্ডা বাতাস বইতে লাগলো। অতিকায় কালো বাদুড়ের ডানার মতো নিকষ কালো একখানা মেঘ যেন ঢেকে ফেলল হলুদ রঙের চাঁদ আর তারা জলা আকাশটাকে। পৃথিবীর বুকে নেমে এলো এক অন্ধ তমিশ্রা। দৃষ্টি অন্ধ হয়ে গেলে যে নিরেট অন্ধকার হয়, ঠিক সেই রকম। কেবল শোনা যেতে লাগলো কাঁপা কাঁপা স্বরে মহাপিশাচ আহ্বানের মন্ত্র। নরোত্তম বাবু কি ভয় পেয়েছেন? কথাটা ভাবতেই আমার মেরুদণ্ডের মধ্য দিয়েও একটা আতঙ্কের তুহিন শীতল স্রোত বয়ে গেল। হঠাৎ তীব্র তীক্ষ্ণ একটা বিদ্যুৎ দীপ্তি দেখতে পেলাম। কালো মেঘে ঢাকা আকাশটাকে কে যেন অগ্নিময় খড়গ দিয়ে চিরে ফেলল। সনসন করে বইতে লাগলো কনকনে ঠান্ডা বাতাস। এ বাতাস তো পৃথিবীর নয়, এই বাতাস বুঝে উঠে আসছে অন্ধকার নরকের অতল গহ্বর থেকে। কোথা থেকে যেন বিভৎস একখানা হাসি মহাশূন্যের বুক চিরে আমার কানে আসতে লাগলো। মহাপিশাচ কি তাহলে মন্ত্রের আহ্বানে সাড়া দিয়েছে? অন্ধকারে ঠিক বুঝতে পারলাম না, কিন্তু মনে হলো সমস্ত শরীরের শক্তি দিয়ে উনি যেন অদৃশ্য কার সঙ্গে লড়াই করে চলেছেন। এরপর যা ঘটল তা আমার দুর্বল লেখনীর ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এক আতঙ্ক ঘন মুহূর্তে আমার ভয় বিস্ফারিত দৃষ্টির সামনে নরোত্তম বিশ্বাসের শরীরটা শূন্যে উঠে যেতে লাগলো। প্রেতলোকের অপার্থিব নীলাভ আলো আছড়ে পড়ল তার শূন্যে ভাসমান দেহের উপর। চোখের সামনে দেখতে পেলাম ভাসমান দেহটা অদ্ভুতভাবে বেঁকে যেতে লাগলো। অদৃশ্য এক অতিকায় দানব যেন দুমড়ে মুচড়ে দিতে লাগলো নরোত্তম বিশ্বাসের শরীরটাকে। মরমর করে হাড় ভাঙবার শব্দ হলো। মৃত্যু যন্ত্রণায় শেষবারের মতো চিৎকার করে উঠলেন নরোত্তম বাবু। খলখল করে এক বিভৎস হাসির দমকে সারা শ্মশান ভরে উঠল। মৃতলোকের অপার্থিব আলোয় দেখলাম নরোত্তমের সারা শরীর থেকে রক্ত ঝরে পড়ছে ঠিকই, কিন্তু মাটি পর্যন্ত সেটা নেমে আসছে না। শূন্য পথেই অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে রক্ত। দারুণ আতঙ্কের মধ্য দিয়েও বুঝলাম প্রেতপুরীর অদৃশ্য আগন্তুক হতভাগ্য নরোত্তম বিশ্বাসের দেহ নিঃসৃত রক্তধারা পান করছে। তাহলে কি জাগ্রত পিশাচ খাদ্য না পেয়ে সাধককেই সংহার করছে? চোখের সামনে নরোত্তমের দেহটা কুঁকড়ে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই রক্তহীন সাদা দেহটা আছড়ে পড়ল মাটির ওপরে। নররক্তপানে তুষ্ট মহাপিশাচ এতক্ষণে আমার দৃষ্টিগ্রাহ্য হলো। আমি দেখলাম সেই মহা আতঙ্ককে। নিকষ কালো বিপুল দেহ তার, আগুনের ভাটার মতো দুটো চোখ নিষ্ঠুর জিঘাংসায় ধকধক করে জ্বলছে। চোখের দৃষ্টিতে সে যে কি এক সর্বগ্রাসী মহাক্ষুধা তা আমার লেখায় প্রকাশ করতে পারবো না। দারুণ আতঙ্কে চিৎকার করে উঠলাম, কিন্তু
গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। জ্ঞান হারিয়ে আমি লুটিয়ে পড়লাম শ্মশানের মাটিতে। জ্ঞান ফিরতেই দেখলাম রাত তখনও পুরোপুরি শেষ হয়নি। আকাশে কৃষ্ণ ত্রয়োদশীর মরা চাঁদখানা এবার স্পষ্ট দেখা যাচ্ছে। এ কি, দূর থেকে কেউ যেন এগিয়ে আসছে আমার দিকে। তোদের বলেছিল মরবি, তোরা মরবি, পালা পালা, এবার তোর পালা, তন্ত্র সাধনা করবি। আমার আবার সবকিছু মনে পড়ে গেল। টলতে টলতে স্টেশনের দিকে দৌড় দিলাম। নরোত্তম বিশ্বাসের মৃতদেহটা আমি আর কোথাও দেখতে পেলাম না। সকালে ট্রেন ধরে সোজা ফিরে এলাম কলকাতায়। কিন্তু সেই আতঙ্কময় রাত্রের স্মৃতি আজও আমার মন থেকে সম্পূর্ণ মুছে যায়নি। মনে হয় কোনোদিন যাবেও না। নিদ্রায়, তন্দ্রায়, জাগরণে সবসময় আমি যেন শুনতে পাই সেই মহাপিশাচের খলখল হাসি। আমার জীবনের প্রতিটা মুহূর্ত যেন অভিশপ্ত হয়ে উঠেছে। আমার বিশ্বাস মহাপিশাচ আবার আমার কাছে আসবে। এবার তার জন্য আর আহ্বানের প্রয়োজন পড়বে না। আমি জানি যখন আসবে একলা ফিরে যাবে না, ও আমাকেও নিয়ে যাবে। আমাকেও পরলোকের মধ্য দিয়ে পিশাচ তাদের জগতে নিয়ে যাবে। তাই আমি এই শেষ শব্দগুলো লিখে গেলাম। এই বইটা পড়ে মহাপিশাচ ডাকা যাবে? কি যাতা লিখেছেন সোমেন বাবু, কোনো গল্পের প্লট নাকি? সবই যখন পড়লাম, বইটাও একবার পড়ে দেখি। যত সব। মরবি, তোরা মরবি, পালা পালা, এবার তোর পালা, তন্ত্র সাধনা করবি।